হাঁটতে হাঁটতে লাল সমুদ্রের খোঁজে যেতে থাকে। অবশেষে তারা লাল সমুদ্রের দেখা পায়। নাগমাতার বর্ণনা অনুযায়ী এই হলো সেই লাল সমুদ্র যেখানে জলপরি থাকে, তাই না কলাবতী? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এক্ষুনি নীল লণ্ঠনটা নদীর জলে ভাসিয়ে দাও। এরপর রাজকুমারী রূপা নীল লণ্ঠন নদীর জলে ভাসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আয়না জলপরি তাদের সামনে এসে হাজির হয়। আমায় তোমরা ডেকেছো কেন? কি ব্যাপার? কি চাই তোমাদের? বলো। আয়না জলপরি, আমায় দয়া করে সাহায্য করুন। আমার যে দুদিকে আর কোনো কুল খুঁজে পাচ্ছি না। আমার স্বামীকে এক ভয়ানক রাক্ষস তুলে নিয়ে গেছে। আমার স্বামী কোথায় আছে, কিভাবে তাকে উদ্ধার করব, আমায় সেই পথ বলে দিন, বলে দিন। আমার মারও যে ঘোর বিপদ, আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি কান্না করো না অসহায় মেয়ে, আমি এক্ষুনি তোমার স্বামীকে দেখছি। এই কথা বলে আয়না জলপরি মন্ত্র বলে একটি আয়না হাজির করে। সেখানে সে যুবরাজ হীরামনের খোঁজ করতে থাকে, সে কোথায় আছে। এরপর জলপরি জাদু বলে একটি জাদু কাঠি হাজির করে। এই নাও মেয়ে, এই জাদু কাঠি নিয়ে এখান থেকে 300 ক্রোশ এগোলেই সেই রাক্ষসের গুহা দেখতে পাবে। নকুল রাক্ষসকে এই জাদু কাঠি দিয়ে আঘাত করলে সে মৃত্যুবরণ করবে। তবে মনে রেখো, তাকে আঘাত করার সুযোগ একবারই পাবে মেয়ে। যাও, সাবধানে গিয়ে স্বামীকে উদ্ধার করো। অসংখ্য ধন্যবাদ আয়না জলপরি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রূপা হাঁটতে হাঁটতে নকুল রাক্ষসের গুহায় গিয়ে পৌঁছে যায়। অবশেষে রূপা তার স্বামী হীরামনকে দেখতে পায়। রাজকুমারী রূপা, তুমি এখানে কেন এসেছো? ওই রাক্ষস তোমায় দেখতে পেলে হত্যা করে ফেলবে, চলে যাও এখান থেকে। ওই রাক্ষস আমাদের কিচ্ছু করতে পারবে না কুমার। এই দেখুন, এই জাদু কাঠি এনেছি, এই কাঠি দিয়েই ওকে আজ আমি হত্যা করব। ও কোথায় আছে আমায় বলুন কুমার। দুপুরের আহার শেষে ওই রাক্ষস এখন নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগ তুমি তাকে হত্যা করতে পারবে, তবে খুব সাবধানে। এরপর রূপা গুহার আরও ভিতরে যেতে থাকে। সেখানে গিয়ে সে দেখতে পায় রাক্ষস নাক ডেকে ঘুমাচ্ছে। দুষ্টু রাক্ষস, অসহায় মানুষদের অত্যাচার করে ঘুমানো হচ্ছে, দেখ মজা। মর তুই মর, দুষ্টু রাক্ষস। রাক্ষস মরার সঙ্গে সঙ্গে কুমার মুক্ত হয়ে যায়। অবশেষে আমি তোমায় খুঁজে পেয়েছি, আমি তোমায় মুক্ত করতে পেরেছি। এই কথা বলে রূপা তার স্বামীর কাছে তার সাথে ঘটে যাওয়া সমস্ত অঘটন সম্পর্কে বলতে থাকে। ঠিক এভাবেই আমার মাকে ওই নাগরাজ শেষ করে দিল। আমি কিছুই করতে পারিনি হীরামন। তুমি কান্না করো না বউ, আমি তো চলে এসেছি। এবার আমরা দুজনে মিলে মাকে উদ্ধার করব। চলো, এবার আমরা যাই। এরপর তারা সবাই মিলে নাগমাতার রাজ্যে যেতে থাকে। নাগমাতা, এই দেখুন, আমি আমার স্বামীকে সুস্থ করে ফিরিয়ে এনেছি। এবার দয়া করে আমার মাকে সুস্থ করার উপায় বলে দিন, বলে দিন নাগমাতা। তোমার মাকে বাঁচানোর একটি মাত্র উপায় আছে। গভীর সমুদ্রের পথ দূরে এক দ্বীপের কাছে এক ছোট্ট এক কেলায় নবপিশাচ বাস করে। সে তোমার মাকে সুস্থ করতে পারে। কিন্তু একজন পিশাচ আমাদের কেন সাহায্য করবে নাগমাতা? সে একজন পিশাচ হয়েও তোমাদেরকে সাহায্য করবে, কারণ আমার মনে সে যদি পেয়ে যায় তাহলে সে মনের বিনিময়ে সে পৃথিবীর যা কিছুই করতে প্রস্তুত হয়ে যাবে। তাই বলছি তোমরা ওখানে যাও, এক্ষুনি জলদি চলে যাও, কেমন? কিন্তু নাগমাতা, আপনি আমাদের জন্য আপনার নাগমণি বিসর্জন দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। তোমাদের মতো ভালো মানুষের জন্য নাগমণি বিসর্জন দেওয়া কোনো ব্যাপার নয়। এই কথা বলে নাগমাতা সঙ্গে সঙ্গে নাগমণি হাজির করে। এবার তোমরা বেরিয়ে পড়ো। এরপর তারা সবাই মিলে নদী পথে নবপিশাচের কেল্লায় যেতে থাকে। রাজকুমারী খুব ভয় পাচ্ছিল। অবশেষে তারা নবপিশাচের কেল্লার সামনে এসে হাজির হয়। নাগমাতার বর্ণনা অনুযায়ী এটাই সেই পিশাচের কেল্লা। সময় নষ্ট না করে চলো আমরা ভিতরে যাই। কলাবতী, আমি আর আমার স্বামী ভিতরে যাচ্ছি মাকে সুস্থ করার জন্য। তুমি এই ভেলার পাশে দাঁড়িয়ে থাকো। না জানি নদীর অতিরিক্ত জোয়ারের ফলে ভেলাটা যদি ভেসে যায়, আমরা এরপর বিপদে পড়ে যাব, যাওয়ার পথ পাবো না।
ঠিক আছে, তোমরা সাবধানে গিয়ে রানীমাকে সুস্থ করে আনো, আমি এইখানেই পাহারা দিচ্ছি। কি ব্যাপার? হঠাৎ আমার রাজ্যে মনীষীর ছায়েদের কি কাজ? আমাদের মায়ের মাথা নাগরাজ আলাদা করে দিয়েছেন। আপনি দয়া করে আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করুন নবপিশাচ। আমি নিজের কোনো স্বার্থ ছাড়া কারো কাজ করি না। আমার মাকে সুস্থ করলে নাগমাতার নাগমণি তুমি পেয়ে যাবে নবপিশাচ। সুস্থ করে দাও আমার মাকে, দয়া করো। যেই নাগমণির জন্য আমি এত তপস্যা করেছি, সে নাগমণি আজ আমি পেয়ে যাব? তাহলে তো অবশ্যই আমাকে এই রানীকে সারিয়ে তুলতেই হবে। অবশেষে আমি তোমায় আগের মতো করে তুলতে পেরেছি মা। আমি কোনোদিন ভাবিনি তোমায় আবার আগের মতো দেখতে পাবো। ও মা, মা গো। হ্যাঁ রে সোনা মা, তোকেও যে আবার দু চোখ ভরে এভাবে দেখতে পাবো আমি কোনোদিন ভাবিনি। কুমার ফিরে এসেছে দেখে খুব শান্তি লাগছে। বাবা তুমি কেমন আছো? ভালো তো? এতক্ষণ ভালো ছিলাম না রানীমা, এবার আপনি সুস্থ হয়ে উঠেছেন, যার জন্য আমার বউ খুশি এবং আমিও খুশি। তাহলে চলো এবার আমরা সবাই মিলে আমাদের রাজ্যে ফিরে যাই। মহারাজ নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। মাকে আমি কতটা আপন ভেবেছিলাম, মায়ের জন্য কত কিছু করছিলাম, আর আজ সেই কিনা আমাকে ডাইনির কাছে সঁপে দিয়ে সম্পদের জন্য। হায় হায় রে, আমি নিজের মাকে অস্বীকার করলাম আর এই ডাইনিকে নিজের মা বলে ভাবলাম। এবার এই বন্দিশালা থেকে আমায় কে মুক্ত করবে? কেউ তো নেই আমার। মহারাজ, এই দেখুন, ভগবানের কৃপায় আমরা সবাই সুস্থভাবে আবার প্রাসাদে ফিরে এসেছি। আপনাকে বলেছিলাম না, আমরা মা মেয়ে মিলে ঠিক সামলে নিতে পারবো। তোমরা আবার আমার রাজ্যে কেন ফিরে এসেছো? আমি আমার ছোট রানীকে নিয়ে অনেক ভালো আছি, বুঝেছো? বাবা তুমি এসব কি বলছো? ছোট রানীর সমস্ত কুকীর্তি তুমি কি ভুলে গেলে বাবা? আর আমরা তো এখানে নিজ ইচ্ছায় আসিনি, তুমি তো আমাদের নিয়ে এসেছিলে বাবা। তোমাদের কথায় ভুল বুঝে আমি আমার ছোট রানীকে কারাগারে বন্দি করেছিলাম। মহারাজ বিক্রম, আপনি কি সমস্ত অতীত ভুলে গেছেন? উপকারীর উপকার স্বীকার করতে হয়, সেটা কি জানেন না? যুবরাজ হীরামন, তোমার উপর সম্মান রেখেই বলছি, দয়া করে তুমি ওদেরকে এখান থেকে নিয়ে চলে যাও। কোনো দিন আর আমার রাজ্যে আসবে না তোমরা, চলে যাও। আপনার এসব কথাবার্তা আমার কিছু মাথায় ঢুকছে না। মা, এসব কি হচ্ছে? দুঃখ কি আমাদের পিছু কোনোদিনই ছাড়বে না মা? সব সমস্যা শেষে এখন বাবা আমাদের আবারও স্বীকার করছে কেন মা? বাবা কি তবে? মহারাজ বিক্রমের হঠাৎ এরকম আচরণ আমার কাছে বড্ড বেশি অদ্ভুত লাগছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো কুমার। আমারও মনে হচ্ছে এখানে গভীর ষড়যন্ত্র আছে, আর কে করতে পারে সেটাও বুঝতে পারছি। তার কাছেই যাব এখন। বাহ, অনেক দিন পর আবার আমার প্রিয় সতীদের সাথে দেখা হয়ে গেল। তা হঠাৎই বাসি মুখ নিয়ে আবার আমার প্রাসাদে কি করতে এসেছো শুনি? তোর পাপের বোঝা বাড়তে বাড়তে আর বাড়তে পারছে না। তুই কি একটুও বিধাতাকে ভয় করিস না? এত পাপ করিস কি করে? তুই মহারাজের সাথে নতুন করে কি করেছিস? সে আবার এমন করছে কেন? জবাব দে, জবাব দে পাপিষ্ঠ নারী। মুখ সামলে কথা বলবি, না হলে এক্ষুনি মহারাজকে বলে তোদের শুলে চড়াবো, বুঝেছিস? আমি হলাম এই রাজ্যের একমাত্র রানী। মহারাজ সমস্ত সম্পত্তি আমার নামে করে দিবেন শীঘ্রই। যেই সম্পদের জন্য তুই আমার জীবন নরক করে তুলেছিস, এই রাজ্যের প্রতিটা মানুষের জীবন নরক করে তুলেছিস, ওই সম্পদ একদিন তোকে গিলে খাবে, বুঝেছিস? রাজ্যে আসার পর থেকে রাজকুমারী সোনাকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? তোর মেয়েকে আমার যতক্ষণ প্রয়োজন ছিল ব্যবহার করেছি, আমার প্রয়োজন শেষ। এবার ও কোথায় মরল আমার কি দরকার?
বলা নেই কওয়া নেই, হঠাৎ করে মহারাজ অজ্ঞান হয়ে গায়ে ভীষণ জ্বর। কি হলো ওনার বৌদিমশাই? রানীমা, মহারাজকে দেখে আমি যা বুঝলাম, মহারাজের শরীরে ভয়ানক এক রোগ বাসা বেঁধেছে, কিন্তু রোগটা ঠিক কি আমি বুঝে উঠতে পারছি না। মহারাজের শরীরের ওপর মহারাজের কোনো নিয়ন্ত্রণ নেই, সমস্ত নিয়ন্ত্রণ যেন অন্য কারো হাতে। ও ও ও মা, বৌদি দাদু, এইসব কি অদ্ভুত রোগের কথা বলছেন? আমার বাবার তাহলে কি হলো মা? তোর বাবার কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না, তবে এখানে কোনো একটা ঝামেলা তো আছেই। ভালো মানুষ রেখে গেলাম, এর সমাধান এখন সাধু মৈত্রই দিতে পারবে আমাদের। সঙ্গে সঙ্গে সাধু মৈত্রকে প্রাসাদে ডাকা হয়। বাবা, দয়া করে এই অধমের প্রতি আবার সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি যে আবার বিপদে পড়ে গেছি। মহারাজ বিক্রম বড্ড বেশি অদ্ভুত আচরণ করছেন আর ভীষণ অসুস্থ হয়ে গেছেন। মহারাজ বিক্রমের উপর হাওয়ায় পিশাচিনীর জাদুর ছায়া পড়েছে। এই জাদুতে জড়িত ছোট রানী এই জঘন্য কাজের বিনিময়ে রাজকুমারী সোনাকে পিশাচিনীর কাছে সমর্পণ করে দিয়েছে ছোট রানী। এ কি বলছেন বাবা? ওই ভয়ানক ডাইনির জাদু থেকে আমি মহারাজকে কি করে বাঁচাবো আর আমার মেয়েকে কি করে উদ্ধার করব? আমায় পথ বলে দিন বাবা, এত বিপদ আর সহ্য হয় না আমার। মন্দিরের পবিত্র ত্রিশূল দিয়ে সেই পিশাচিনীর বিনাশ সম্ভব, তবে খুব সাবধান, এতে তোর প্রাণহানি শঙ্কা আছে মা। সাবধানে যা, ঈশ্বর তোর মঙ্গল করুন। এসব তুমি কি বলছো মা? ওই দুর্গম পথে তুমি একা একা কেমন করে যাবে মা? তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো, আমরা দুইজন মিলে বোনকে উদ্ধার করে নেব। চলো মা, আমায় নিয়ে চলো। ও মা! না রে মা, এই হয় না। ওই দুর্গম পথে আমি তোকে আমার সাথে নিয়ে গিয়ে বিপদে ফেলতে চাই না। আমি একাই যাব ওখানে, ব্যাস, এটাই আমার শেষ কথা। না মা না, আমি তোমায় ওখানে একা যেতে দেব না। আমি চিন্তায় মরেই যাব। আমার সাথে না নিয়ে গেলে তোমায় যেতে দেব না মা, দেব না। রানীমা, আপনি দয়া করে রাজকুমারী রূপাকে আপনার সাথে নিয়ে যান। খামাখা আপনাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাবে। আমি আর কলাবতী কাক এখানে আছি। এরপর তারা দুজন মিলে হাওয়ায় পিশাচিনী রাজ্যে যেতে থাকে। ধীরে ধীরে তারা সে ভয়ানক গুহার কাছে এসে যায়। আমি তো তোমাদের সাথে কত অন্যায় করেছি, আর এখন তোমরা আমায় বাঁচাতে এই ভয়ানক ডাইনের গুহায় চলে এসেছো। হতে পারে তোকে ছোট থেকে আমি লালন পালন করিনি, কিন্তু 10 মাস আমার গর্ভেই তুই ছিলি। তোকে না বাঁচালে কাকে বাঁচাবো রে মা? তোর কিচ্ছু হবে না, দেখিস। এমন মমতাময়ী মাকে চিনতে যে আমি বড্ড বেশি দেরি করে দিয়েছি, আর যাকে নিজের মা ভাবলাম সে একটা ডাইনির চেয়েও অধম। আমায় তুমি ক্ষমা করে দিও মা। বোন, আমায় ক্ষমা করে দিস। এখন হাতে আমাদের অতটা সময় নেই বোন। তুই কি জানিস ওই ডাইনিটা কোথায় আছে? থাকলে বল, আমরা ওকে শেষ করে তোকে মুক্ত করি। ওই ডাইনিটা প্রতিদিন এমন সময় জঙ্গলে পশু শিকার করতে যায়। শিকার করে এসে ও আমায় বলি দিয়ে দিবে আজ। আমরা ওদিকের পাথরের আড়ালে চুপটি করে আছি। ওই ডাইনিটা আসলেই ওকে আমরা শেষ করে দিব। তোর কিচ্ছু হবে না মা। এই কথা বলে তারা দুজন পাথরের আড়ালে লুকিয়ে যায়। কিছুক্ষণ পর সে ডাইনি সেখানে এসে হাজির হয়। আজকে তোকে আমি বলি দিব, বলি দিয়ে আমি সর্বশক্তির অধিকারী হব। ঠিক সেই মুহূর্তে রানী সেখানে আসে এবং অনেক জোরে সেই ত্রিশূল দিয়ে ডাইনির বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে ডাইনির মৃত্যু হয় এবং রাজকুমারী আয়না থেকে চিরতরে মুক্তি পেয়ে যায়। অন্যদিকে মহারাজ বিক্রম সুস্থ হয়ে ওঠে। এরপর তারা সবাই মিলে প্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মহারাজ, এই পাপিষ্ঠা নারী শুধু আমাদের সন্তান অদল বদল করেই ক্ষান্ত হয়নি, নিজের পাপ ঢাকার জন্য দাসী কলাবতীকেও হত্যা করেছিল। ও ভয়ানক পাপিষ্ঠা নারী, ওর শাস্তি হওয়া উচিত মহারাজ। আবার এসে পড়েছিস আমার বিরুদ্ধে মহারাজের কাছে ষড়যন্ত্র করতে? ওইসব ষড়যন্ত্র করে লাভ নেই। আমার মেয়েটাকেও আমার বিরুদ্ধে ভুলভাল বুঝিয়েছিস, তাই না? মা, তুই আমার দিকে আয় তো মা, আয়। কাকে নিজের মেয়ে বলে দাবি করছো তুমি?
তুমি তো আমার মা কোনো দিদি ছিলে না, তুমি তো নিজের জন্ম দেওয়া মেয়েকে অদল বদল করে নিয়েছো। একটা ডাইনির চেয়ে জঘন্য মহিলা তুমি। আমাদের রাজ্যে থাকার কোনো অধিকার নেই তোমার, বুঝেছো? তুমি কোনো দিন আমায় তুমি তোমার মেয়ে বলবে না। আমি আর তোমার বসে নেই ছোট রানী। তোমার সকল পাপ সকলের সামনে উন্মোচিত হয়ে গেছে। তোমার শাস্তি আর কেউ আটকাতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা হবে না পাপিষ্ঠা নারী। তোর মতো পাপিষ্ঠা নারী এই রাজ্যে থাকা মানে যে কারো জীবনেই যে কোনো সময় দুর্গতি নেমে আসা। ওকে এই মুহূর্তে চিরতরে কারাগারে নিক্ষেপ করুন মহারাজ। এরপর ছোট রানীকে চিরতরে কারাগারে বন্দি করে ফেলা হয়। রানীমা, এবার তবে আমার যাবার সময় হয়ে গেছে, আমি যাই। কেন তুই চলে যাচ্ছিস? আমাদের মাঝে থেকে যা তুই। না রানীমা, এই হয় না। আমাকে এবার পরলোক গমন করতে হবে। আমি আমার ন্যায় বিচার পেয়ে গেছি, আমার আর থাকা যাবে না। আমি তবে যাই রানীমা, ভালো থাকুন। ঠিক আছে, তুই যা কলাবতী, যেখানেই থাকিস ভালো থাকিস, তোকে মনে থাকবে। এরপর থেকে মহারাজ বিক্রম দুঃখ রানী ও তার দুই কন্যাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।